আমাদের আজকের গল্প মা। কলমে মালা চক্রবর্তী। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে প্রথম টের পেলাম মায়ের জন্য মন কেমন করাটা। ঠেলে কান্না আসতো কেবল। তার আগে পর্যন্ত মা আমাদের জন্য করবে এই ভাবনাটি কাজ করে যেত। শ্বশুরবাড়িতে এসে দেখলাম ফ্রিজ, টিভি, গ্যাসের উনুন, সব আধুনিক জিনিসগুলো এখানে রয়েছে। আমার কেবলই মনে হতো আমার মায়ের তো এসব কিচ্ছুটি নেই। মা হয়তো সেই বাঁশের কঞ্চির জালেই ভাত বসিয়েছে। আমার স্বামী আলোক চাকরিয়ান। পুরুষ মানুষের তো এটিই বড় যোগ্যতা। আমার যোগ্যতা বলতে কলেজের ডিগ্রি রয়েছে। আমার হাতে আর লোকের কথায় আমি নাকি সুশ্রী, যাতে আমার নিজের কোনো হাত নেই। আমি যে আলোকের সংসারে আসতে পেরেছি সে তো এই দুটি যোগ্যতার জোরেই। অন্তত বিদ্যের জোরটুকু তো তৈরি করে দিয়েছিল আমার মা। মায়ের যদিও ক্লাস 3 বিদ্যা ছিল, তবুও তো মাই আমাদের প্রথম শিক্ষিকা। মাই প্রথম পাঠ শিখিয়ে দিয়ে উত্তরণের পথে এগিয়ে দিয়েছিল সব ভাই বোনকে। আমাদের ব্রাহ্মণ পরিবারে 12 মাসে 13 পার্বণ তো লাগাই থাকতো। বাবা তো বলে দিয়েই খালাস। মা সিন্দুক খুলে নিয়ে পুজোর বাসন বের করে এনে কুয়োতলায় ফেলে দিয়ে মাজতে বসলো। আমরা এগিয়ে গেলে বলতো, একদম কাছে হাত লাগাবি না, পড়তে বস গিয়ে। একবারও মনে হয়নি তখন মা কিছু ভুল কথা বলছে। মা যেটা বলতো সবটাই ঠিক বলেই মনে হতো। আমাদের ঘরে দামি আসবাব বলতে তো ওই শাল কাঠের মস্ত ভারী সিন্দুকটাই ছিল। কোনো গ্রামের ভেতর থেকে, সখারামের বাড়ি থেকে 8 জন লোক মিলে বাঁশ আর দড়ি দিয়ে বেঁধে ঘাড়ে করে বয়ে এনেছিল, মানে কিনে আনা হয়েছিল। দেখেই আমার কল্পনার পাখনা উঠতে শুরু করেছিল। কেন সখারাম তার এই মূল্যবান বস্তুটি এত সস্তায় বিক্রি করে দিল? কেন কেন জেনে আসতে হবে কি একদিন, কিন্তু কোনোদিনই আর যাওয়া হয়নি। তবু আমি অর্বাচীন, ভাববই এসব কেউ আমাকে আটকাতে পারবে না। মা ঠিক ধরে ফেলতো, কি এত ভাবিস রে মলি, পড়াশোনাটা কিন্তু করতে হবে, ভুলে যাস না। ভাবের জগতে থাকলে চলবে? কিন্তু আমি তো এমনই, ভাবের ঘড়ি ডুব দিয়ে ফেলাটা আমার যেন জন্মগত অভ্যেস। কেউ যেন আমাকে দায় দিয়ে পাঠিয়েছে, ভাববি আর খেলা করবি। এই যেমন এখনো ভাবছি। কখনো বোধহয় সিন্দুকটিকে কালো রং করা হয়েছিল, এখনো কালো, তবে ধূসর বর্ণ হয়ে রয়েছে। মা শরীরের সবটুকু শক্তি দিয়ে ডালাটির এলড্রপ থেকে পিতলের তালা খোলে। অন্ধকার এক গহ্বর থেকে পুজোর বাসন টেনে বের করে মা। শুধু কি পুজোর বাসন, মায়ের গভীর গোপন প্রয়োজনের জিনিস মা ওখানেই রাখে। মায় ছাঁচের সন্দেশ, নাড়ু, তক্তি মা আমাদের পেটুক ভাইয়ের থেকে লুকিয়ে রাখতে ওখানেই তালা লাগিয়ে রাখে। মা গুঁড়ো মাছ কাটতে বসে। সন্তানদের একটু মাছ ভাত খাওয়াবে বলে মায়ের সে কি আকুল প্রচেষ্টা। তারপর আবার মা পাশের বাড়ি থেকে মার অথবা সবজির বাকলা আনতে ছুটবে, গরু ছাগলের খাদ্য জোগাড় করে আনতে। গরু ছাগলের দড়ি ধরে নিয়ে ছুটবে চরের জমিতে কোটা গাড়তে। মাটি গোবর ছাই লেগে মায়ের পাতার ওপরে মায়ের একবার বিখাউস জাতীয় ঘা হয়েছিল। এত সুন্দর আলতারাঙা পা দুটি আমাদের মায়ের। মা আসলে এতটা রূপসী, মাকে সত্যি সত্যি শোকেসে সাজিয়ে রাখার মতোই। কিন্তু মা এই সমস্ত কাজ করে জীবন কালি করে দিচ্ছে। আমরা কেউর মতো মায়ের মতো গায়ের রংটা পাইনি, বা মায়ের মতো নরম তুলতুলে শরীরও পাইনি। আমরা সব শক্ত হয়েছি, শক্তপোক্ত গড়নের। কেউ অতি উজ্জ্বল গাত্রবর্ণের, কেউ বা শ্যামলা। কিন্তু হাজার ওষুধ লাগালেও মায়ের পায়ের ঘা কিন্তু কমছিল না। আমাদের চিন্তা, কি হবে এবার? মা কেমন হেসে বলতো, এখন আর কমবার সম্ভাবনা নেই। ছেলেদের দাঁড় করাই, মেয়েদের এক এক করে বিয়ে দিই, তারপর কমবে দেখিস।
আমি তখন আরামে বসে দিন কাটাবো, দেখে নিস। কবি জয় গোস্বামীর একটি লেখায় পড়েছিলাম, সেসব দিনে প্রায় প্রতি বাড়িতেই একজন করে মিনু নামের একটি মেয়ে থাকতো। আছে তো, আমাদের বাড়িতেও তখন আমার দিদি ছিল। আমার দিদির নামটিও মিনু। মায়ের সাহায্যে একমাত্র দিদি হাত বাড়াতো। ও মিনু, কড়া থেকে ঝোলটা নামারে, বাসনগুলো নদী থেকে ধুয়ে আন, গিয়ে কাপড়গুলো কেচে আন। মা দিদিকে ফরমাস করত। বড় বলে দিদির তো সব কিছুতেই ভাগ কম, খাওয়া পড়া এবং পড়া সবটাতেই। তারপর আমরা তো আছি, এটা দে ওটা দে বলে বলে ওর মাথা চিবাতাম আমরা। দিদিকে নিয়ে মায়ের চিন্তার শেষ ছিল না। সকল অভাব যেন ওর চেহারাতেই ফুটে উঠেছে। কি করে এই মেয়ের বিয়ে দেবে মা? তার মধ্যে কাকিমা এসে যখন বলতেন, হয়েছিস তো কালো, মালো, বিয়ে দে, আর তোর হবে না রে, মায়ের তো আর কিছুই করার থাকতো না। মা নীরবে চোখের জল ফেলতে ফেলতে হয়তো বলতো, ঠাকুর তুমি মুখ তোলো না। বাবা খুব বিষণ্ণ থাকতেন এই ভেবে তার অতি সুন্দরী স্ত্রীর জন্য তিনি কিছুই করতে পারছেন না। ব্যর্থ এই জীবন, ব্যর্থ সব কিছু। দেশ বাড়িতে তবুও জমি সম্পত্তি ছিল, এখানে এসে ভিখারি হয়ে গেলেন। বাবার এই বিষয়টিকে চাপা দিতে মা বলতো, তোমাদের বাবা একজন ভালো মানুষ, জানো তোমরা, আমি লগ্নভ্রষ্ট হতে চলেছিলাম, তিনি আমায় উদ্ধার করেছিলেন। এই গল্প শুনতে শুনতে আমরা বড় হচ্ছিলাম। আমাদের শিশু মন, আমরা মহাসুখী। খোলা আকাশের নিচ থেকে আমরা ছোট ছোট সুখ তুলে নিয়ে জমা করি। স্বপ্নের দেশে কেমন হারিয়ে যাই, আর ভাবি কোন দেবতা যে পাঠালেন আমাদের এ বাড়িতে, এমন যে মা বাবা পেলাম আমরা। হারিয়ে গেছে আমাদের এক ছাগল, হারিয়ে গেছে মা দিশেহারা। এ বাড়ি সে বাড়ি, সম্ভাব্য জায়গায় খুঁজে খুঁজে মা হয়রান। আমরা বলি, কি হয়েছে মা? মা অন্যমনস্কভাবে উত্তর দেয়, মঙ্গলিটাকে খুঁজে পাচ্ছি না রে। মা যদি একটু ইশারা করে আমরা দিকে দিকে ছুটে গিয়ে মঙ্গলিকে খুঁজে নিয়ে এসে দাঁড় করাতে পারি মায়ের সামনে। না, সেটি তো হবার জো নেই। এমন বিপদের মধ্যেও মায়ের মুখে এক কথা, পড়া ছেড়ে উঠবি না কিন্তু। সব খোঁজা হয়ে গেলে মা গেল সেই স্থানে। আমাদের বাড়ির কাছাকাছিতেই এক পিডব্লিউডি অফিস কম্পাউন্ড, চারপাশে উঁচু পাঁচিল, বড় গেট। এর ভেতরে খোলা জায়গায় থাকে অনেক পিচডাম, সেখান থেকে পিচ গলে পড়ে মাটিতে। আবার এরই মাঝে লম্বা ঘাস গজায়। গরু ছাগলের ভারী লোভ ওই ঘাসগুলোর প্রতি। গেট একটু খোলা দেখতে পেলে হুড়ুড় করে গরু ছাগল ওখানে ঢুকে পড়ে গিয়ে। একটুও বোঝে না ওই জায়গাটি তাদের জন্য কত বড় মরণ ফাঁদ একটা। ওই গলা পিচ গায়ে লাগলে চামড়া শুদ্ধ মাংস উঠে আসে একেবারে। গরু ছাগলকে কি আর বোঝাবে সে কথা, বুঝলে তো হয়েই যেত। কতক্ষণ বাদে মা আসছে বাড়ির দিকে। অত কি আর হন্তদন্ত হয়ে মায়ের পক্ষে আসা সম্ভব? মা আসছে ঝুলে ঝুলে, মুখ একেবারে আবির রাঙা। এত পরিশ্রম কি আর মাকে মানায়? আস্তে আস্তে একটু দূর থেকেই ডাকে, মা তোরা কেউ আয় তো, আমরা তো মুখিয়েই থাকি। দুজন মিলে দিলাম ছুট, মঙ্গলিকে কোলে নিয়ে এলাম দুজনে মিলে। কিন্তু মঙ্গলির তো যা সর্বনাশ হবার হয়েই গেছে। মঙ্গলির শরীরের একপাশে গলা পিচ আটকে রয়েছে। মা এবার থেকে খুব ধীরে ধীরে মঙ্গলির লোম শুদ্ধ পিচ কেটে কেটে ফেলবে। পুরোপুরি সুস্থ আর সে কোনোদিনই হবে না। এরই মধ্যে মঙ্গলি বাচ্চা প্রসব করলো 3টি। এবার মঙ্গলির দুধ হবে। দুধ দুইতে গিয়ে মা ভাবছে ছোটটিকে দুধ খাওয়াতে হবে। ওর জন্মের সময় আমি অসুস্থ হয়ে পড়ায় ওকে তো বুকের দুধ খাওয়াতে পারিনি। এবার খাবে সে। মিনুটারও দরকার। 2 মাস পর গরু বাচ্চা দেবে, তখন তো সবাইকেই দুধ খাওয়ানো যাবে। মা যখন এগুলো করতো তখন তো কখনো ভেবে দেখিনি মা কি দুধ খেত। হঠাৎ হয়তো মনে এলো দিদিকে জিজ্ঞেস করতাম, হ্যাঁ রে দিদি, মা কি দুধ খেত?
দিদি ঠোঁট উল্টে জবাব দিত, না খাওয়ার মতোই আর কি। মায়ের এই সমস্ত কাজের উপদেষ্টা ছিলেন আমার দিদিমা। দিদিমা মাকে প্রথম থেকেই বলে যেতেন, কর কর, এমনভাবেই করে যেতে হবে তোকে। আমিও এভাবেই করে গেছি, এখনও করি। আমি আমার দিদিমাকেই দেখেছি তিনি কোনো পুরুষ মানুষের উপার্জনে হাত লাগান না, সে ওনার স্বামী পুত্রের কাছ থেকেও নয়। এর পেছনে কিছু গল্প রয়েছে, সেটাও আমরা জানি। দিদিমা ছিলেন স্বাবলম্বী এবং সমাজসেবিকা। সময়কে চুলচেরা ভাগ করে নিয়ে কিভাবে কাজে লাগাতেন, দেখতে দেখতে আমি কেমন খলক করে স্বপ্নের ভেতরে ঢুকে যেতাম। ভাবতাম আমি দিদিমা হব, আমি মা হব একদিন। কিন্তু মা যে আমাদের রাস্তা বদলে দিচ্ছে নিঃসারে টেরই তো পাইনি তখন। কি করে হতে পারলেন আমার দিদিমা? 18 শতকের শেষ দিকে যার জন্ম, 19 শতকের প্রায় শেষ দিকেই যার মৃত্যু, যিনি কোনোদিনও বিদ্যালয়ে যাননি, তিনি কি করে বুঝলেন শিক্ষার মর্ম? তিনি কি করে ভাবতে পারলেন মেয়েদের স্বাবলম্বী হওয়া খুব প্রয়োজন? খুব বিস্মিত হতাম আমি। বিয়ের 1 বছর হয়ে যেতেই আলোক আমার জন্য নতুন শাড়ি কিনে এনে উপহার দিল। আনন্দ আমার এতটাই হলো, কিন্তু আবেগে আমার সামলে উঠতে পারলাম না। চোখে জলের ধারা নেমে এলো। এ মা, আমি তোমায় উপহার দিলাম আর তুমি কাঁদছো, এ কেমন কথা মলি? আমি ঝটফট চোখের জল মুছে নিয়ে বললাম, না গো। আনন্দে চোখ থেকে জল বেরিয়ে এলো। আসলে তো তা নয়। এবারও মায়ের কথাই আমার মনে পড়ে যেতে লাগলো। একটা সময় মায়ের চেয়ে কোনো ভালো শাড়ি ছিল না। কোথাও বেড়াতে যেতে হলে দিদিমা মাকে শাড়ি এনে দিয়ে পরতে বলতেন। ওই পাটিপার বা ফুললতার নকশা করা সাদা জমিনের শাড়ি, সেগুলো পরলেও মাকে ভারী সুন্দর দেখাতো। যেতাম আর কোথায়, কখনো বিয়েবাড়ি আর কখনো দিদিমার গঙ্গাজলি সইয়ের বাড়িতে। হাঁটতে হাঁটতে পথ ফুরোতো না, পা ব্যথা করত, বিশ্রাম নিতাম। কিন্তু তস্য গ্রামের সেই আলপথ ধরে যাওয়াটা আজও মনে ছবি হয়ে থেকে গেছে। বাড়ির জায়গাটি অনেক বড় ছিল। বাড়ি ভরা ছিল ধান, পাট আর কত যে ফলের গাছ ছিল। ফিরে আসার সময় দিদিমার সইচে কত কি বেঁধে দিতেন। কামরাঙা, চালতা, তেঁতুল, সবজি, মায়ে চিড়ে অবধি। আর সেই বোঝাগুলো কখনো দাদা, কখনো ভাই দুজনে মিলে মাথায় করে বয়ে আনত। এত কিছুর মধ্যেও মায়ের আঁচল আমরা ছাড়তাম না। যেন গাছ, পাথর, মানুষজন, গাড়ি ঘোড়া সব কিছুকেই বোঝাতে চাইতাম, এই দেখো আমাদের মা। মা তো তার উপার্জনের পয়সাটুকু নিয়ে প্রায় হিসেব নিকেশে বসত। ডাকতো আমাদের এক এক করে, তোমার কি লাগবে, বই, খাতা না পেন্সিল? বছরে বাবার জন্য 2টি ধুতি আর ফতুয়া জাতীয় জামা বাবার চাই চাই। বাবা দোকানের খাতা লিখবেন, দুবেলা ছাত্র পড়াবেন, কখনো বিশেষ অনুরোধে কারোর বাড়িতে পুজোও করতে যাবেন। তার জন্য তো পোশাক চাই। এই দায়িত্ব মায়ের ছিল। আমাদের জন্য ভালো পোশাকের দায় ঘাড়ে তুলে নিয়েছিলেন আমাদের বড় মাসি। তার স্বামী সন্তান কেউ ছিল না, তিনি চাকরি করতেন। পুজোর সময় তো দিতেনই, প্রয়োজনে আরও দিতেন। আমরা এগুলোকে বলতাম তোলা জামা। একবারই ছোট কাকা পুজোয় কিনে দিয়েছিল বোনেদের জন্যে সিল্কের ছাপা থান আর ভাইদের জন্য শার্টের থান কাপড়। তো মা যখন হিসেব নিয়ে বসতো, কেউ হয়তো বলে বসলো, আমার জামা চাই। মা বলতো এখন হবে না, অনেক দাম। ঘরে পরার জামা দিদি বানিয়ে দেবে। ছেঁড়াটুকু বাদ দিয়ে অন্য কোনো পুরনো কাপড় লাগিয়ে দিতে দিদির কোনো জুড়ি ছিল না। প্রায় সুতো হাতে নিয়ে বসে যেত দিদি। একবার এক অভিনব কাণ্ড ঘটে গিয়েছিল আমাদের বাড়িতে। আমার ছোট মাসির ছিল খুব সচ্ছল অবস্থা। মেসোমণি বড় ব্যবসাদার। ছোট মাসি ঘরেই খুব দামি দামি শাড়ি পরে থাকতেন। বোনের বোন বলে কথা। দিদির জন্য তার মনের কোণটি জ্বলে যেত। তিনি খুব সন্তর্পণে মেসোমণিকে আড়াল করে কিছু জিনিস পাঠাতে চেষ্টা করতেন। মেসোমণিও একবার একটি শাড়ি কিনে নিয়ে দিদির হাতে দিয়ে বলেছিলেন,
ভালো শাড়ি তো নেই, এটা ধরো। ঘন কালো সবুজের ওপর হলুদ রঙের বাঁশপাতা ছাপের শাড়ি। দিদি সেটি বহু যত্ন করে পরেছিল বিয়ের আগে পর্যন্ত, কিন্তু ছোট মাসি যে একবার মায়ের জন্য পাঠিয়েছিল এক আগুন রঙা সিনথেটিক শাড়ি। ছোট মাসি পরেছেন অনেক, কিন্তু সিনথেটিক বলেই বেশ চকচকে ছিল। উফ, মা সে শাড়ি পরে বেরোলে দেখতে যা লাগতো না। আমরা তো মাকে খিমচে ধরে থাকতাম, কিছুতেই ছাড়তে চাইতাম না। আজ ভাবতে গেলে ভারী আফসোস হয়, ওই শাড়িটি পরে মায়ের একটুও ছবি নেই। কি ছিল আর তখন, ক্যামেরাও ছিল না ঘরে, রঙিন ছবি তো হতোই না। এক স্টুডিওতে গিয়ে তুললে তাও সাদা কালোর ছবি। পরেশবাবু তেপায়ার ওপর দাঁড় করানো বড় ক্যামেরায় কালো কাপড়ে ক্যামেরা সহ নিজের মাথা ঢেকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে যে গ্রুপ ছবি তুলতেন, সে ছবিতেই কেবল মায়ের ছবি ধরা রয়েছে। সেখানে কি খুশি খুশি মুখ মায়ের, আর তেমন কোনো ছবি নেই মায়ের। কষ্ট, কষ্ট, খুব কষ্ট মনে। কেবলই মনে হয় আমার সুন্দরী মাকে আর ছবিতেও ধরে রাখতে পারলাম না। আলোকের সংসারে কত কি যে হয়। আলোক যে মহা রোমান্টিক, ছোট্ট কিছু দেওয়া নেওয়াকে নিয়েই আড়ম্বরের খটাও লেগেই থাকতো। আমার যেন মনে হতো এত বেশি বেশি পাই যে কেন আমি। আমাদের বেলায় তো এক জন্মদিনে একটু পায়েস করা নিয়ে মায়ের প্রাণান্তকর অবস্থা হতো। তবু 2 চামচ পায়েস জন্মদিনের সন্তানের মুখে তুলে দিতে পারলেই মায়ের সব ক্লান্তি দূর হয়ে যেত। ওই ছিল আমাদের জন্মদিন পালনের ব্যবস্থা। কি যে খুশি হতাম আমরা। মনে হতো আমাদের মাথার ওপরের আকাশটা, গাছপালাগুলো পর্যন্ত এই ছোট্ট উৎসবে মুখরিত যে হতো, আমরা বুঝতে পারতাম। 5 টাকার গল্পটি একবার বলতেই হয়, শোনা গল্প। দিদিরই তখন 8-9 বছর বয়স। আমরা তো ছিলাম একেবারেই অবুঝ। সে সময় 5 টাকার মূল্য কি জানি এখনের 500 টাকার সমান হয়ে যায়। আমাদের বাবার দোকানের ব্যাপার বা ছাত্র পড়ানো যেটি হোক, সে তো মাস মাইনের ব্যাপারই ছিল। মাসের প্রথমে বাবা একটু বেশি বেশি বাজার করে ফেলতেন। ছেলেমেয়ের মুখে হাসি ফুটতে দেখলে বাবারও আনন্দ হতো, কিন্তু মাসের মাঝামাঝিতে গিয়ে বাবার হাতের টাকা ফুরিয়ে যেত বলে মাও বাবাকে বকাবকি করত। বাবা তখন বিছানার ওপর দ হয়ে বসে চিরকালীন অভ্যাসে ডান হাতের তর্জনী ও বুড়ো আঙুলে অস্থির ঘষে চলতেন। মনে হতো যেন কত পরিকল্পনাই বাবা গড়ছেন, আবার ঝুরঝুর করে মাটিতে ফেলে দিচ্ছেন। দিদিমা এসে হয়তো টোকা দিলেন, বৈশ্যা বৈশ্যা চিন্তা করলেই বুঝি সব সমস্যার সমাধান হইয়া যাইব। মা তখন তেলে বেগুনে জ্বলে উঠে বলতো, রাখতো, থামো তো। তার মানে বোঝা যেত বাবাকে বকার অধিকার একমাত্র মায়েরই রয়েছে, আর কারো নয়। যা হোক, 5 টাকার গল্পটি বলবো বলেই বলছিলাম। আমাদের বাড়িতে নাকি কোনো এক পুচির মা এসেছিল একদিন। মাকে বলছিল, দিদি যে নাকি খাওয়ায় পড়ায়, তারে কিছু খাইতে দিতে পারি না, বড়ই পাপী আমি, ঠাকুরের একটাও থালা গেলাস নাই। মা দয়াপরবশ হয়ে সিন্দুক থেকে বের করে তাকে একটি ছোট্ট রেকাবি আর গ্লাস দিয়েছিল। ভীষণ খুশি হয়ে সে যেতে যেতে বলেছিল, দিদি আপনেরে আমি 5 টাকা দিয়া যামু। তো সেরকম দুর্দিনে যখন বাবার হাতে পয়সা নেই, মায়েরও হাত শূন্য। মা খুব চিন্তায় পড়েছে দেখে দিদি নাকি মাকে বলেছিল, যাই মা, পুচির মায়ের কাছে 5 টাকা যে দেবে বলেছিল। মা বলেছিল, পুচির মাই তো বলেছিল, আমি তো কিছুই বলিনি। একটু মানুষকে দান ধ্যান করব তারও কপাল করে আসেনি। আচ্ছা, যেতে চাস যা, তবে ওর বাড়ি তো বহু দূরে, রাস্তাও বাড়ি দুর্গম, পারবি যেতে? দিদি নাকি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে খুব ভয় পাচ্ছিল, তাই মাঝপথে দিদির বন্ধু রমার বাড়িতে গিয়ে ঢুকেছিল। রমার মা সব শুনে রমাকে পাঠালেন দিদির সাথে। দুজনে মিলে সাহস করে পৌঁছানোর পর দেখল পুচির মা নেই। পুচি বলল, মা এক্ষুনি আসবে। এই করতে করতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল।
তবে পুচির মা দিদির কথা শুনে তৎক্ষণাৎ দিদির হাতে 5 টাকা গুঁজে দেন। দিদি এমনভাবে নাকি 5 টাকাটিকে চেপে ধরেছিল যেন প্রাণ গেলে যাক, কিন্তু টাকা নয়। রমাদের বাড়িতে এসে ঢুকলে রমার মা দিদির শুকনো মুখ দেখে 2টি কুকিজ বিস্কুট খেতে দেন। খিদের জ্বালা মিটিয়ে নিয়ে দিদি নাচতে নাচতে বাড়ি ফিরে এসে মায়ের হাতে টাকাটি তুলে দেয়। পরে যতই ভেবে দেখেছি, এমন উদ্বাস্তু জীবন, সবাই অর্থহীন, অথচ এই ভালো মানুষের স্বভাবগুলো যেন সবার মধ্যেই দেখা যেত প্রায়। আমার মায়ের মতো মায়েরা যেন চারপাশে ঘিরে ছিল। দিন এভাবেই চলেছে আমাদের, তবে সব দিন নয়। ওসব চিন্তা ছিল বাবা মাও কিছুটা হলেও দিদির। আমরা তো গায়ে হাওয়া লাগিয়েই বেড়াতাম, কোনো দিকে কি ঘটে যাচ্ছে বুঝতেই তো পারতাম না। বুঝতো কেবল দিদি। অনেক গড়িয়ে মরিয়ে দিদি 11 ক্লাসে উঠতে পেরেছিল। লেখাপড়া তো হতোই না দিদির। দিদি ভেতরে ভেতরে একটি অন্য রাস্তা খুঁজে নিয়েছিল। দুপুরেই বিকেলের কাজ সেরে নিয়ে দিদি চলে যেত বেপাড়ায়। আবৃত্তি, নাটক ইত্যাদিতে দিদি খুব পারদর্শী হয়ে উঠেছিল। প্রকাশ্যে আসতেই আমরা অনুসরণ করতে থাকি দিদিকে। মাও খুশি হয়, বাবা পর্যন্ত সমর্থন করেন। আরও কেউ একজন যে অতিমাত্রায় পছন্দ করে বুঝতে পারতাম। বুঝতে পারার ক্ষমতা হয়েছে আমার তখন। এরই নাম প্রেম। হ্যাঁ, একেই বলে প্রেম বলে। কি যে আনন্দ হয়েছিল আমার। মা বলছিল, না একে পাশের বাড়ি, তাই বড় বৌদি স্বভাবটি মোটেই সুবিধের নয়, দেব না এখানে বিয়ে। বাবা বলেছিলেন এখানেই বিয়ে দেব, ছেলেটা ভালো। আমারও তাই মত। সুবিনয়দা পাত্র হিসেবে খুব ভালো। দিদির সম্পর্কে সব জানেন তিনি। নিজেই দিদিকে গ্রহণ করার প্রস্তাব দিয়েছেন। রূপের চাইতে গুণের কদর বুঝতে পেরেছেন তিনি। আর কি চাই তবে। দিদির বিয়ে হয়ে গিয়েছিল। মা বিমর্ষ ছিল কতদিন। তারপর দেখতাম বড় ছাঁচের বড় সন্দেশটাই মা সুবিনয়দার জন্য নির্ধারিত করে রাখত। সব কিছুতেই সুবিনয়দার নামটাই মা উচ্চারণ করত সবার আগে। আমরা আনন্দে ভেসে যাচ্ছিলাম সবাই। পেরিয়ে কলেজে প্রবেশ করলাম। করবই জানতাম। এর পেছনে যে মায়েরই উৎসাহ। কলেজ থেকে ক্লান্ত হয়ে ফিরলে মা কি করবে যেন ভেবেই পেত না। মায়ের চোখে মুখে উজ্জ্বল একটা আলো ফুটে উঠতে দেখতে পেতাম। অথচ কি আর এমন দিগ্গজ হতে চলেছি কে জানে। এতেই মায়ের মুখে মিটিমিটি হাসি আর গর্ব উপচে পড়ত। কলেজ মানেই তো স্কুলের বাঁধন ছাড়িয়ে গিয়ে অনেকটা স্বাধীন হওয়া। ইচ্ছে ডানা তো মেলে দিতাম। দুবেলা সব মিলিয়ে 3টে ছাত্র পড়িয়ে আমার হাতে পয়সা হয়েছে। লুকিয়ে সিনেমা দেখতে যাই। আমাদের বড় নদীর ব্রিজটা পেরিয়ে যাবার সময় বাসের জানালাতেই দেখি বড় আকারে পাড় ভাঙল নদীর। পাড় ভাঙল আর বুকের ভেতরটা যেন খালি হয়ে যেত। হৃদয়কে তখন মনে হতো লজ্জাবতী লতা গাছের মতো। প্রাণের পুরুষ যেন কোথাও লুকিয়ে রয়েছে। একটু পরশ লাগলেই যেন ঘুমিয়ে পড়বে হৃদয়। সিনেমা দেখছি, বাজার করছি, একটু হয়তো একটি ব্লাউজ বা একটি অন্তর্বাস। মনে হতো যেন পৃথিবীর সেরা বাজার সেরে ফিরছি। বাস স্ট্যান্ডের মাইকের গান উথাল পাথাল করে দিচ্ছে মনটাকে। বাড়ি ফিরেই মায়ের মুখ দেখতে পাচ্ছি। মেয়ে যেন দিগ্গজ হবার জন্য প্রতিদিনের ধাপ পেরোচ্ছে বলে মায়ের ধারণা। যা যা কাপড় ছেড়ে নিয়ে খেতে বসে পড়, মুখটা বড্ড শুকনো দেখাচ্ছে বলে যেত মা। বড্ড অপরাধী বলে মনে হতো নিজেকে। সবটাই পড়াশুনো করছি না গো মা, ফাঁকি আছে এতে, মনে মনে বলতাম। আর কি, দিদির ছেলে হলো, ওকে নিয়ে যে আমাদের দলাই মলাই কত রকমের। তারপরে তো আমাদের সুখ দুঃখের সাথী একজন আমাদের রবীন্দ্রনাথ। ওনার ছবি বাঁধিয়ে এনেছি আমি। দরমার বেড়ায় কাঠের বাটামের ওপরে লাগিয়ে রেখেছি এনে। এটুকু করতে ধার বাকি তো হয়েছিল, তা হোক, ধীরে ধীরে সত্য করে দিয়েছি। সব পুজোর সেরা পুজো হয়ে গেল আমাদের রবীন্দ্র জয়ন্তী। মা বলছে, ওরে মালাটি গেথে ওনার গলায় পরিয়ে দে তাড়াতাড়ি। ডালা ভরে ভরে আকন্দ, গন্ধরাজ, টগর তুলে এনেছি। গান, নাচ আর কবিতায় অর্ঘ্য দিচ্ছি। ওই যে বলে না,
তোমার পুজোর ফুল তোমার থেকেই নিলাম গুরুদেব। বাবা একটু তফাতে থেকে মাথা নিচু করে উপভোগ করছেন অনুষ্ঠান। দিদির আবৃত্তিতে টান টান উত্তেজনা সুবিনয় তার, গর্বে ফেটে ফেটে যান তিনি। বাজারের সেরা মাছ কিনে নিয়ে এসে বলেন, আজ খাওয়া দাওয়া হবে না তাও কি হয়? মা শুদ্ধ থেকে থেকে বলে, কি সুন্দর, কত আনন্দের এ মলি। একদিকে মাকে বলি, মা বসো এখানে, বাবা এসো এসো, শোনো কথা। আমি বইয়ের পাতা মেলি, পাঠ করি, বলি দেখো আমাদের রবীন্দ্রনাথ কত কঠিন কঠিন শোক পেয়েছেন, কত কষ্ট পেয়েছেন তিনি। শোক ভোলার জন্য নিজেই পথ খুঁজে নিয়েছেন। মা চোখ বড় করে নিয়ে বারবার করে বলতে থাকে, তাই নাকি, তাই নাকি রে, এর মধ্যে থেকেও এত কথা লিখে যেতে পারলেন তিনি। বাবা বলেন, জীবন তো এইরকমই হয়, তৈরি থাকতে হবে, আমাদের ভেঙে পড়লে চলবে না। আমারও বিয়ে হয়ে যাবে, কোথায় আর প্রেমের পুরুষ, হাজির হও না এসে। ও নদী, ও আমার চেনা চেনা পথগুলো, ও আমার ঝোপঝাড় বাড়ি, আমার প্রিয় মানুষেরা, তোমরাই বলো আমায় ছাড়তে চাও কি? মা বিছানা নিয়ে নিল, এত দূরে নয় রে মলি, তোকে ছাড়া আমি ছাড়বো না কিছুতেই, কাঁদতে থাকে মা। পুরুষ মানুষটি প্রকারান্তরে বোঝাতে চান, আমি তোমাকেই চাই, খুব করে চাই। আমার অন্তর যেন বলতে লাগলো, ওরে ইনি যে তোর প্রেমের পুরুষ, হাত ধর, ঈশ্বর পাঠিয়েছেন, চিন্তা নেই। ওঠো মা ওঠো, বিদায় দাও মেয়েকে, দিতে যে তোমাকে হবেই গো মা। ফোলা ফোলা চোখ নিয়ে মা উঠল। মা বাবার পাশে থাকার পরিকল্পনাটিকে একমতো জলাঞ্জলি মানে কনকাঞ্জলি দিয়ে আমি চলে এলাম। আমার অচেনা পুরুষকে কাছে পেয়ে মা খুব খুশি। মা খুব খুশি হলেই আমরা যে কী যে আনন্দ। হাতে হাত রাখি তার, মনে মনে জুড়ে দিয়ে একসাথে উঠতে শুরু করি আমরা দুজন। মা রাত জেগে বিছানায় বসে থাকে। এত দূরে চলে গেল মেয়েটা, ইচ্ছে হলেও দেখার উপায় নেই। আমি যেন হৃদয় দুটিতে অদৃশ্য এক তার লাগিয়ে নিয়েছি। বলছি, মা ভালো আছি মা গো। পাশ থেকে আলোক আমায় বলে, কি ভাবো এত? আমি বলি মাকে ভাবি, পৌঁছে যায় আমার কথা। হাসতে থাকি দুজনে, খুব হাসতে থাকি আমরা। মায়ের তো শুধু একটি সন্তান নয়, আরও অনেক কজন রয়েছে, তাদেরকে নিয়েও ভাবতে হয়। এই যেমন আমার 1 বছরের ছোট বোন তুলির জন্য যে এবার সম্বন্ধ খুঁজতে হবে। তুলির এবং আমার স্বভাব দুজনের দুরকম। তুলি ঘর কন্যার কাজে খুবই পটু। একটাই যা, মাটির ঘর দুয়ার লিপে পুছে চান করতে ওর বিকেল গড়িয়ে যায়। পরিষ্কারের বাতিক, এক জিনিস বারবার করে ধোয়ার বাতিক রয়েছে। আমার মতো তরতর করে স্পষ্ট ভাষায় কথা বলে না সে। ওর ধারণা ও নাকি দেখতে ভালো নয় আমার মতো। কি খারাপ দেখতে, আমার চাইতেও লম্বায় অনেকটা বেশি। ওরই বোধহয় গায়ের রঙটি সবচাইতে উজ্জ্বল। তাহলে আমি মাকে সান্ত্বনা দিই, এই নিয়ে তুমি ভেবো না মা, আমি তুলির জন্য আলোকের মতোই কোনো পাত্র খুঁজে দেখব। বললাম তো এ কথা, তুলিকে তো কখনো জিজ্ঞেসই করা হয়নি ওর কি কাউকে পছন্দ করা রয়েছে। তুলি তো খুঁচিয়ে খুঁচিয়ে আমার সব কথা জিজ্ঞেস করতো। আমি তো এইরকমই, এই সংসারে এসে এত কাজের মাঝেও আমি যে আমার ফুলদানিতে ফুল সাজিয়ে নিয়ে আদরে সোহাগে হাত বুলোতে থাকি, বা বিছানার চাদর বা পর্দা টান টান করে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে থাকি। আলোক দেখতে পেলে আচমকা আমায় জড়িয়ে ধরে বোঝাতে চায় সেও সামিল হতে চায় এসব কাজে। এই খেলাগুলো তো আমার স্বভাবে রয়েছে, তাই আমি বরাবরই বেশ কিছুটা উদাসীন প্রকৃতির। এসব থাকলে কি আর নিবিষ্ট চিত্তে তুলির মনের খবর নেবার ফুরসত আমি পেয়েছি নাকি কখনো? মা বিশ্বাস করতো তুলি নম্র স্বভাবের মেয়ে, বিয়ে হলে খুব গুছিয়ে সংসার করবে সে। তুলিও তো আমার পেছন পেছন গ্র্যাজুয়েশনটা করে নিয়েছে। মায়ের গর্বের আর শেষ ছিল না। ছেলে মেয়েকে শিক্ষিত করে তুলতে মা যে শরীর মন দুটি ক্ষয় করে ফেলেছে, সে কথা ভুলে সুখ সুখ ভাবনাটি মায়ের মুখে প্রকাশ পেত।
নিত্যদিনের কাজের ফাঁকে এমন একটি খবর এসে পৌঁছালো আমার কাছে। আমি যে হতবাক হয়ে গেছি এই খবরে। তুলি নাকি শেষমেশ সুমন নামের ওই পাড়ার ছেলেটির সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। সে সময় বেজাত ব্যাপারটাও তো ভয়ঙ্কর ছিল সমাজের কাছে। তাছাড়া সুমন তো তুলির সমবয়সী, তার উপর বেকার। এ কি কাণ্ড ঘটালি তুলি! মায়ের কি হাল হয়েছে, বাবা কি করছে ভেবে আমি পাগল হয়ে উঠছি। যেতে হলে আমাকে অনেকের অনুমতি চেয়ে নিতে হয়। এই করতে করতে দেরি হলেও আলোক আমায় নিয়ে গিয়েছিল। পৌঁছে গিয়ে দেখি মা বিছানায়, বাবা যার পর নাই মর্মাহত। সবচাইতে বড় কথা, যে ছেলে বেকার তার কাছে গিয়ে খাবি কি তুই তুলি? এটা একবার ভাবলি না? দিদি এসে রান্নাবান্না করছে। সুমনের বাড়ি এ পাড়াতে হলেও ওরা দুজন অন্য কোথাও জনারণ্যে গিয়ে হারিয়ে গিয়েছে। আমরা সবাই তার দিকে তাকাই কেবল। না, 2-2.5 বছর বাদে তুলি আর সুমন এসে মিলেছিল বাড়ির সাথে। সব ঠিকঠাকই চলছিল। মা আবার শান্ত হয়ে বসে বলে, ভারী সুন্দর সংসার সাজিয়েছে রে তুলি, একেবারে ঝকঝকে তকতকে। আমি জানতাম ও পারবে ঠিকই। মা নিশ্চিন্ত হয়ে আবার কাজে লেগে পড়ে। মায়ের ছাগল বা গরু অসুস্থ হয়ে পড়লে মা উদ্বিগ্ন হয়। কোনো কারণে মারা পড়লে মা গভীর শোকে নিমজ্জিত হয়ে বলতে থাকে, লক্ষ্মীটাকে আর বাঁচাতেই পারলাম না রে। বড়ই কষ্ট হতে থাকে। আমি না মায়ের মতো বা দিদিমার মতো হতে চেয়েছিলাম, কিন্তু এতদিনে তো দিনকাল পাল্টে গেছে। আমিও তো পাল্টে গেছি অনেকটাই। কেননা আমি তো বিদ্যেধরী হয়েছি, মস্ত এক ডিগ্রিধারী আমি। আমি কি আর আমার মা দিদিমার কাজগুলোকে অনুসরণ করে চলতে পারি নাকি? ইচ্ছে করে দিম্মার মতো নকশি কাঁথা বানাই, কিন্তু কোথায় নিয়ে ঘুরবো এগুলো নিয়ে? কে কিনবে আমার কাছ থেকে? তবুও শুনে থাকি কোনো কাজই তো ছোট নয়। স্বাদ হলো নারকেল গাছের পাতা থেকে শলা তুলি। খাওয়া দাওয়া পর্বও শেষ হয়েছে। আলোকও অফিসেই রয়েছে। এই সুযোগে দুপুরে না ঘুমিয়ে নিজের ঘরের দরজাটি বন্ধ করে নিয়ে আপন মনে শলা তুলে নিয়ে জমা করছি আমি। কি আগ্রহ আমার! আমি যে স্বনির্ভর হতে চলেছি। আলোকের কাছে কি আর আমি লুকোতে পারি? এক পেট হয়ে গেছি আমরা। এক বোঝা হাতে তুলে ধরে বললাম, দেখো আমি তুলেছি। আলোক আমার উদ্দেশ্যে ঘুরিয়ে দিয়ে বলল, বেশ, এগুলোতে ঘরের কাছেই লেগে যাবে। এজন্য আমি তোমায় পুরস্কৃত করব। ব্যাস, হয়ে গেল আমার উদ্দেশ্য। তো গলা দিয়ে নিচে নেমে গেল। আর কখনো এমন অবান্তর ভাবনা নিয়ে ভাবতে বসিনি আমি। জীবন মানেই বোধ হয় কিছু অধ্যায়ের সমষ্টি। চিরদিন এক হয়ে চলে না কিছুই। আমাদের যেমন প্রায় সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছি স্থানান্তরে। চাকরি হোক, বিয়ে হোক, যার যা হয়েছে, শেষমেশ শুধু বাড়িটিতে কলি আর মা বাবা দুজনেই ছিল। কলি আমাদের ছোট বোন, দেখতে যেমন মিষ্টি, পড়াশোনাতেও খুব ভালো। ও মাস্টার্স করবে বলে অপেক্ষা করে রয়েছে। আমরাও বলি, করবেই তো, পড়াশোনায় এত ভালো। বাবা এতদিনে নিজের কাজ থেকে অবসর নিয়েছেন। চাকরি তো কিছু ছিল না। বাবা কলির বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করেন। অনেক ভালো ভালো সম্বন্ধও আসছে ওর জন্যে। বাবা মনে করেন ছোট ছেলে আর ছোট মেয়ের বিয়েটা দিতে পারলেই দায় এক প্রকার শেষ হয়ে যাবে। মা কিন্তু নিজের কাজগুলো ছাড়েনি। সেই একইভাবে মায়ের পোষ্যপালন চলছে। আরে এখন তো ছাড়ো এসব, আরামসে করবে বলেছিলে, কবে আর করবে? বয়স হয়নি তোমার? আমাদের কথা শুনে মা বলে, আরে দাঁড়া, একটি দায় আমার এখনো বাকি রয়ে গেছে, সেটি শেষ হলেই তারপর। একদিন এক সুন্দর সকালে মা একটি সুন্দর তাঁতের শাড়ি পরেছে, হাতে নিয়েছে শান্তিনিকেতনী ব্যাগ। একটা সময় মায়ের বাইরে পড়ে যাবার মতো শাড়ি ছিল না। আজ হয়েছে আমরা সবাইকে মাকে শাড়ি দিচ্ছি। তাই সবাই অবাক, কোথায় যাচ্ছে মা সেজে গুজে। বোঝা গেল কলির সাথে চুক্তি করে নিয়ে মা ওকে নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি করতে যাচ্ছে। বাবার পরিকল্পনাকে এক কথায় নস্যাৎ করে দিয়ে মা তৈরি হয়ে নিয়েছে। কি দীপ্ত তেজ, গর্বে ফাটো ফাটো মা আমাদের। বাবা এসব দেখে ভেবাচাকা খেয়ে বাকরুদ্ধ হয়ে রয়েছেন। আমাদের সংসারে এটি একটি মহৎ কার্য ও মহান কাণ্ড তো বটেই,
ততদিনে আমাদের ঘরে ঘরে ল্যান্ডফোন তো রয়েছে সবার, না থাকলেও বুথে গিয়ে কথা বলতে পারা যায়। কলিকে ধরে প্রত্যেকেই আমরা জানতে চাইছি, মাকে খুব সুন্দর দেখাচ্ছিল তাই না রে? মা তোর সাথে গিয়ে কী করেছে, কথা কি বলেছে? টান টান উত্তেজনা আমাদের মনে। কলি বলে, হ্যাঁ সব কথাই মাই বলেছে রে। অফিস রুমে সোজা ঢুকে গিয়ে বলেছে, আমার মেয়েকে ভর্তি করতে এনেছি, সব কাগজপত্র দেখে বলুন যোগ্য কিনা, আর এর জন্য হোস্টেলে সিট চাই, কি কি করতে হবে বলুন। সত্যি রে দি ভাই, মা যে এত কিছু করতে পারলো, মাকে স্যালুট জানাই। ফোনটি রেখে ভাবতে থাকি, মা এত শক্তি আর সাহস পেল কোথা থেকে। নিজেই উত্তর বের করি, মায়ের হাতের পয়সা থাকাতেই মা এতটা জোর পেল। এই মা, আমার কিছুই হলো না, মেঘে মেঘে বেলা যে আমার বয়ে যাচ্ছে, মায়ের মতো ধৈর্য আমি আর পেলাম কোথায়? কলি যে উচ্চশিক্ষিতা হবে, এতে আমাদের গর্বও কিছু কম নাকি? হতে পারে শিক্ষার কোনো শেষ নেই, হতে পারে কলির মতো শিক্ষিত আমরা হতে পারলাম না, কলি একমাত্র উচ্চশিক্ষার দিকে এগিয়ে যেতে পারল। খুব গর্বিত আর আনন্দিত আমরা। ছোটবেলায় মায়ের চারপাশে আমরা গোল হয়ে বসতাম পুরনো দিনের গল্প শুনবো বলে। গল্প বলার সময় মা আমাদের তুমি করেই বলতো। এই যেমন আমাদের ঠাম্মা অর্থাৎ ঠাকুমা ছিলেন আমাদের সংসারে, বহু আগেই সেটা। ঠাম্মা যখন মারা যান আমি অজ্ঞান এক শিশু ছিলাম, তবু চেহারাটি অল্প অল্প চোখে ভাসে। পরবর্তীতে যখন সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমা দেখে অনেকবার ভেবেছি, মা ওই সিনেমার মতো ইন্দিরা ঠাকুরনের চরিত্রটি তো আমাদের সংসারেও ছিল, আমাদের ঠাম্মা। মা বলতো, তোমাদের ঠাম্মা ওনার দাবি আবদার সব আমার কাছেই করতেন। তোমাদের বাবার নিজের মায়ের প্রতি এত একটা টান ছিল না। তিনি জমিদার কন্যা ছিলেন, প্রায়শই বাপের বাড়ি চলে যেতেন। একে বাবা ছিলেন না, তাও মাকে কাছে পেতেন না তারা। শৈশব তাদের মাঠে মারা গিয়েছে বলেই হয়তো অভিমানটা বড্ড শক্ত হয়ে বুকে জমা হয়েছিল। কিন্তু দেখছো তো, চরের জমি শেষ মাথায় ওনার দাহ করার জমিটিতে একটি মাটির ঢিবি বানিয়ে নিয়ে মাঝখানে একটি তুলসী চারা রোপণ করেছেন তিনি। ওখানে খুব সকালে উঠে গিয়ে বেশ কত সময় ধ্যানস্থ হয়ে বসেন তিনি। কারণ কি, মুখ ফুটে কখনোই কিছু বলেননি তিনি। আমি ধরে নিই ওই পাপ লক্ষণই হবে হয়তো। গল্পগুলো আমাদের শুনতে এত ভালো লাগতো, মায়ের বলার ধরনটাও এত সুন্দর লাগতো, ছাড়তে আর ইচ্ছা হতো না মাকে। মনে হতো কিছু না খেলেও চলবে, গল্প শুনেই পেট ভরে যাবে আমাদের। অনেকগুলো বছর পেরিয়ে গেছে, কলি এবং ছোট ভাইয়েরও যথারীতি বিয়ে হয়েছে। মানুষ তো ভেবে নেয় এবার সব দায় শেষ হয়ে গেল, কিন্তু এরপরেও আরও কিছু থেকে যায়, তাও থাকে মানুষের অজানা। এবারে যা লিখতে চলেছি জানি অনেক পাঠক তা মেনে নিতে পারবেন না কোনোভাবে, কিন্তু শুধু জীবন নয়, মরণও যে ওত পেতে থাকে তার পেছনেই। একটা সময় আমরা ভাবতাম মৃত্যু আমাদের পরিবারে ঢুকতেই পারবে না। এতদিন ধরে তো আমাদের আশপাশ দিয়ে ঘুরে বেরিয়েই মরণ চলেই যেত, কিন্তু মৃত্যু চিন্তা তো মানুষের ভেতরে জন্ম লগ্ন থেকেই চেপে বসে। আমরা সন্তর্পণে সে চিন্তাকে এড়িয়ে চলতে চাই, ঠাকুর দেবতাকে স্মরণ করি, সব কিছুতেও মৃত্যুভীতি একটা কাজ করেই চলে। আমাদের বাড়িটিতেও অজ্ঞাতসারে মৃত্যু প্রবেশ করেই গেল। দিদিমা বড় মাসি দিয়ে শুরু হয়ে এলো, বয়স হয়েছিল তাদের, তবুও মেনে নেওয়া যায়, কিন্তু তারপরের গুলো যে মানতেই পারা যায় না। জগতের নিয়ম যে মেনে নিতেই হয়। আমি তো বলি, ঈশ্বর তার বাগান থেকে যখন খুশি ফুল ছিঁড়বেন, সে কচি ফুল হোক বা ঝরে যাওয়া ফুল, সেটি শুধু ওনার মার্জি। আচমকা দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো আমাদের তুলির। এর কি কোনো কথা ছিল? ছোট ছোট দুটি সন্তান রেখে তার স্বাদের সংসারটি ফেলে রেখে দিয়ে এ কি হলো, কেন গেল সে? ঘটনার আকস্মিক কথায় আমরা বাক্যহারা। ছুটে যাই মা বাবার কাছে। মা বুক চাপড়ে বলছে, গেলেই যদি আগে কেন গেলি না যখন খাওয়া পড়ার অভাব ছিল? বাবা তো নিশ্চুপ, দু আঙুলে ঘর্ষণ প্রক্রিয়া চলছে বাবার, আরও যেন দ্রুত, আরও অস্থির ভাব, হিসেব যেন মিলছে না কিছুতেই। আমার চোখের সামনে আজও ভেসে থাকে ওর নাকের ওপরে জরুল,
লালচে একরাশ চুল আর পায়ের পাতা দুটি। আমৃত্যু হয়তো থেকে যাবে মনের পর্দায় এই ছবিটি। ভুলতে কি আর পারা যায় নাকি? এরপরও যে বেহায়া হয়ে দুড়ু দুড়ু বুকে ঠাকুরকে বলতে থাকি মনে মনে, দয়া করো, ক্ষমা করো প্রভু, আর যেন কোনো অঘটন না ঘটে। ঠাকুর আমাদের কথা শুনছেন কি না তাই বুঝতে পারি না আমরা। কতটা অসহায় হতে পারে মানুষ। 3 বছর পার করে হঠাৎ আলোক সবাইকে ছেড়ে রেখে চিরকালের মতো বিদায় যে নেবে ভেবেছিলাম কখনো? এ কি ঝড় উঠলো আমার জীবনে? যাবেই যদি সময় মতো গেলে হতো না? এত তাড়াতাড়ি যেতে হবে এমন তো কোনো কথা ছিল না। তবে আমার পৃথিবীটা তো উল্টে গেল। আকাশ ভেঙে পড়ল, পায়ের নিচের মাটি আক্ষরিক অর্থেই সরে গেল। আরো কত কি কি যে ঘটতে থাকলো। মা বাবা আর আর বাঁচার ইচ্ছে তাদের রইল না। অজান্তের মৃত্যুকে আগ বাড়িয়ে ভালোবেসে বসে রইলেন তারা। তার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে তাদের। আমরা বিদায় নিতে চাই না, তবু দিতে হবে। করুণ এক অধ্যায়ের ভেতর দিয়ে চলতে চলতে ফিসফিসিয়ে কথা বলছি আমরা। গলার জোর কোথায় হারিয়ে গেল কে জানে। একা একা পড়ে থাকবো এই ভুবনে। তোমাদের মায়া দয়া ছাড়াই বাঁচতে হবে। কেমন করে বাঁচবো মাগো? মায়ের দু চোখ দিয়ে দুই বন্ধু জল গড়িয়ে পড়ে। ক্ষীণকণ্ঠে বলে ওঠে, ভালো থাকিস তোরা। বাবা বলেন, ভেঙে পড়িস না, আমরা থাকবো তোদের পাশে। জোর আসে, কোথা থেকে যেন জোর পাই। মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হতে থাকি, ভালো থাকবো মাগো, ভালো থাকবো বাবা। এত কিছু যা দিয়ে গেছো সব লিখে রাখবো। তোমরা কেবল ওখানে গিয়ে বাড়ি বানাও, ঠিক যেন এখানকার মতো হয়। প্রয়োজনে ফুরিয়ে গেলে ঠিক এসে পৌঁছে যাব আমরা। হ্যারিকেনের আলোয় মুখোমুখি বসে যেন রূপকথার গল্পপাঠ করে শোনাতে পারি। পাতা ভরে ভরে লিখে নিয়েছি তোমাদের কথা, আমাদের কথা। সবাই তো আর পড়ে না, আমি পারছি। কেউ বলবে হয়তো রসিকতা, কিন্তু আমি যে সব গুছিয়ে নিচ্ছি মাগো। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যায়।